বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। 17 মার্চ 2026 বাংলাদেশ আনায়নের অগ্রনায়ক 52 ভাষা আন্দোলনের সময় কারারুদ্ধ ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম পেরিয়ে 106তম জন্ম দিবস 17 মার্চ 2026। শুরুতেই সেই জনকের বিদেহী আত্মার শান্তি কামনা করি। আস্তাগফিরুল্লাহ, আমিন। বাংলাদেশের একমাত্র রাষ্ট্রসংঘ অর্থাৎ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধিত লাইসেন্স প্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল newsstar.tv www.dailynewsstar.com ইপিও আমি এম শাহজাহান আলী গোলদার। শুরুতেই আজ আমাদের এখানে এই যে অনুষ্ঠান সূচি, শুরুতেই যেটা আমাদের 17 মার্চ 2026 এনএসটিভি ডিজিটাল স্টুডিও নিউজ স্টার ভবন, বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের nstv.com, এস আলী গোলদার ইউটিউব, এনএসটিভি এস এ গোলদার ইউটিউব, ফেসবুক এস আলী গোলদার। সকল অ্যাপসেই আমাদের এগুলো লগ ইন করলেই আপনি পাইবেন এনএসটিভি এস আলী গোলদার। 2017 সাল থেকে শুরু হয়ে আর কি এই পর্যন্ত ছাত্র জনতা সরকার 2024-এর সময় আমরা 10টি প্রোগ্রাম করি। পরবর্তীতে আর কি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের অন্তর্বর্তীকালীন সরকার নাহিদ ইসলাম আমার এই nstv.com বন্ধ করে দেয়। তারপরে আর কি মাহফুজ আবার যখন উপদেষ্টা হয় আমার আপিলের প্রেক্ষিতে nstv.com আবারও খুলে দেয়। আমাদের বিশেষত্ব হচ্ছে দেশের বিশেষ বরেণ্য ব্যক্তি বিশেষ পরিস্থিতিতে জাতীয়ভাবে আমরা এখান থেকে অনুষ্ঠানগুলি করে থাকি এবং 2017 সাল থেকে এনএসটিভির নিয়মিত এনএসটিভি সংবাদ এবং দৃষ্টিপাত, এনএসটিভি সংবাদ আমাদের এই স্টুডিও থেকেই প্রচার করার সময় আমার এই স্টুডিও ভাঙচুর করা হয়। আমাদেরকে একাধিকবার এখানে আমি এই যে বঙ্গবন্ধুর গবেষক, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে নাহিদ ইসলাম যখন বললেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে তো ভালো আওয়ামী লীগাররা তো আর কোনো এই অসুবিধাটা করে নাই, তাদের অসুবিধা নাই, আর এদের পক্ষ থেকে কেউ যদি আওয়ামী লীগের পক্ষে আর কি এই সরিটা বলে তখন আর কি আমি মাননীয় উচ্চতর আদালতের প্রধান বিচারপতি বরাবর জাতীয়ভাবে ক্ষমা প্রার্থনা করেছিলাম। তো সেইটাই আর কি আজ আমাদের এই যে এনএসটিভির নিয়মিত অনুষ্ঠানেই শুরুতেই আর কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 106তম দিবসে তার বিদেহী আত্মার মাগফিরাত এবং বঙ্গবন্ধু বাংলাদেশ বিষয়ক 3 মিনিটে আমাকে যে সারসংক্ষেপ বলা হয়েছে সেইটাই বলবো। শুরুতেই আমাদের এই যে জাতীয় অনুষ্ঠান পরিচিতি OLNP এনএসটিভি এস এ গোলদার প্রোগ্রাম সিরিয়াল নম্বর এই যে OLNP 725। শুরুতেই অনার্ড PM বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সকল কথাই ভাষণ। আজ আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের
26তম ভাষণ, 17 মার্চ 2026। এখানে ডেইলি ভিউজের আজ আমাদের অনুষ্ঠান সংখ্যা 1387, ভিডিও ক্লিপিংস 1377। আজ 17 মার্চ 2026, ভিডিও ক্লিপিংস 1379, ভিডিও ডেইলি ভিউজ আর কি 1389। এইচপিএমস লিক্সার সিরিয়াল নম্বর 26, 17 মার্চ 2026। আজ আমাদের অনুষ্ঠান এখানটাই আর কি, এই যে মিনিটের সংখ্যা যেটা 30,407 হতে পরবর্তী। ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের যে মুক্তিযুদ্ধটা হয়, এইটা হচ্ছে এই মুক্তিযুদ্ধের রণাঙ্গন, আমার সংশ্লিষ্টতা। আমি 265 দিনের মুক্তিযোদ্ধা, বনগা বেনাপোল রণাঙ্গনের মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। মেজর মঞ্জুর রহমান ছিলেন আমার সেক্টর কমান্ডার। সেই বঙ্গবন্ধুর ডাকে 26 মার্চ থেকে তো যুদ্ধ শুরু হয়। বঙ্গবন্ধুকে কিডন্যাপ করে করাচিতে নিয়ে যাওয়া হয়। তারই ঘোষণার ওপরেই আর কি 27 মার্চ 1971 জিয়াউর রহমান সাহেব কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের যে গ্র্যান্ড স্যালুটটা ছিল মুক্তিযুদ্ধের সময়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 1971 সালে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 265 দিন যুদ্ধ শেষে দেশটা যখন স্বাধীন হয়, নতুন প্রজন্ম এবং আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, যে প্রোগ্রাম হাফেজ মাওলানা শাহজালাল গোলদার আজকের অনুষ্ঠান পরিচালক দিয়েছেন, সেই প্রেক্ষিতেই 3 মিনিট সময়ে সংক্ষেপেই বলছি। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো সেই বঙ্গবন্ধু 265 দিন যুদ্ধ শেষে দেশে গমন করেন 1972 সালের এই যে 10ই জানুয়ারি। সংসদে গমন করেন সরকার প্রধানমন্ত্রী হিসেবে। 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন বৈষম্য হয়েছিল। 1974 সালে বঙ্গবন্ধু বাকশাল রক্ষী বাহিনী গঠন করেন, স্বরূপ পাই নাই। 1974 সালেই বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শাসিত সরকারের পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার রাষ্ট্রপতি হন। ইতিপূর্বে দুইজনই ব্যক্তি বিশ্বের, ইয়াসির আরাফাত এবং শেখ মুজিবুর রহমান, কোন স্থান দেশ ক্রিয়েট হওয়ার আগেই রাষ্ট্রপতি হয়েছিলেন। 17 এপ্রিল 1971 বঙ্গবন্ধু মেহেরপুর মহকুমার অম্রকানন হতে, আর ইয়াসির আরাফাত ছিলেন ফিলিস্তিনের। আমি 1987 সাল থেকে আর কি সেই ফিলিস্তিনের ওপরে ইস্তেগফার দোয়াটা করতাম। ফিলিস্তিন এখন স্বাধীন রাষ্ট্র। সেই বঙ্গবন্ধুকে 1975 সালের 15ই আগস্ট সপরিবারে শহীদ করা হয়। এরপরে খন্দকার মোস্তাকের 7 মাসের সরকার, তারপরে অনেকগুলো ছোট ছোট সব সরকার ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। জিয়াউর রহমান তো এই যে জেড ফোর্সের কমান্ডার এবং একটি সেক্টরেরও সেক্টর কমান্ডার ছিলেন। একমাত্র জিয়াউর রহমান সাহেব আর কি মেজর থেকে রাষ্ট্রপতি এবং জাগদল থেকে জাতীয়তাবাদী দলের এই যে চেয়ারপারসন, সেই জিয়াউর রহমান সাহেব
1977 সালের মে মাসে একটি পিপুল কনসেনসাস অর্থাৎ হানা ভোট দিয়েছিল। আমি ওই হানা ভোটের পোলিং এজেন্ট ছিলাম। বৈষম্য হয়েছিল। সেই জিয়াউর রহমান সাহেব দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন দেন দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনটা দেন 1979 সালে। তার পূর্বে হানা ভোটের মাধ্যম দিয়ে জিয়াউর রহমান সাহেব জনগণের মতামতের ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্রপতি হন। জিয়াউর রহমান সাহেব তখন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সামরিক প্রধান, সরকার এর পক্ষের আর কি সংসদ প্রধান, সংবিধান প্রধান। 1979 সাল দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন দেন জিয়াউর রহমান সাহেব। সেখানেও বৈষম্য হয়েছিল। অতঃপর আর কি ক্ষমতা চলাকালীন 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ জিয়াউর রহমান সাহেব খুন হন। এরপরে সেই মেজর মঞ্জুর রহমান, যিনি 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার বনগাঁ বেনাপোল, আমার সরাসরি সেক্টর কমান্ডার, আমাদের বাইনোকুলারও দিয়েছিল। ওই যখন মিলিটারিরা গোলাগুলির সময় বলে মেজর মঞ্জু সাহেব ওই যে 8 নম্বর সেক্টরের সদর দপ্তর রণাঙ্গঞ্জিরা বনগাঁ বেনাপোল দেখভাল করতেন। আমরা তো ওই মেজর মঞ্জুর রহমানের আন্ডারে, আমার লোকাল কমান্ডার ছিল সাবেক সংসদ সদস্য মরহুম আলী কদর সাহেব। আমার এই আলী কদর সাহেবের কমান্ডে আমার পিতা মরহুম যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হাজী মধুকুলদার, আমার মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসা এবং আমি মুক্তিযুদ্ধটা সরাসরি করেছি আর কি। মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটা শব্দ দূষণে নষ্ট হয়, এখনো নষ্ট। তো সেই জায়গাটাই আর কি যখন ওই দেখভাল করছে, আমরা ওই মোটরের গুলা ছোড়ার জায়গায় দাঁড়ানো ছিলাম। তখন ওই ইন্ডিয়ান জুয়ানরা, এরা তো নন বেঙ্গলি, বলছে এই বাচ্চা লোক দূর যাও, হাট যাও, বোম ফাটেগা, মার যায়গা। 1971-এর একটি বিশেষজ্ঞ রণাঙ্গনের ছিল, সে মেশিন গানের গুলি হোক, 303 গুলা হোক, আর ওই যে মোটরের গুলা হোক, সব শব্দ মানেই হইল বোম। তখন ওই যখন বললেন এই ইন্ডিয়ান ওই যে জুয়ানরা, এই বাচ্চা লোক দূর যাও, হাট যাও, বোম ফাটেগা, মার যায়গা, তখন মেজর মঞ্জুর সাহেব বললেন নো, দে আর নট এই যে মাইনর, দে আর রিয়েলি ফ্রিডম ফাইটার। এরাই ওই মুক্ত অঞ্চলের আউট জোন থেকে ওই যে পাকিস্তানি সেনাবাহিনীর রাজাকারদের, আল বদরদের, পিস কমিটির মেম্বার, চেয়ারম্যান আল শামস এবং মুক্তি এই যে সেনাবাহিনীর, পাকিস্তানি সেনাবাহিনীর গোলা ছোড়ার স্থান, জিপ গাড়ি ইত্যাদি এবং রাজাকারদের অবস্থান জেনে এখানে রিপোর্ট করবেন। সেইভাবেই আর কি লোকাল কমান্ডার আলী কদর সাহেবকে নয়, আমি সরাসরি মেজর মঞ্জুর সাহেবের ওখানে একটি যে উইং ছিল রণাঙ্গনের, তাদের কাছেই রিপোর্টটা করতাম। সেই মেজর মঞ্জুর রহমানই আর কি 1981 সালে তখন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের দায়িত্বরত ছিলেন। জিয়াউর রহমান সাহেবের মার্ডার কেসের তকমা দিয়ে তাকে হাটহাজারিতে, মব তখনও ছিল, মব বা গণপিটানিতে মেরে ফেলা হয়। সেই মেজর মঞ্জুর রহমানের, সেই জিয়াউর রহমান সাহেবের মার্ডার কেসটি কিন্তু এখনো নিষ্পত্তি হয় নাই। জিয়াউর রহমান সাহেব সার্কিট হাউস চট্টগ্রামে যখন কিল হন, তার পাশের রুমেই কিন্তু সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী ছিলেন আর কি। এরপরে আর কি সাত্তার সাহেবের বৎসরকালের সরকার, এরপরে এরশাদ সাহেব সাত্তার সাহেবের ঘাড়ে বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতাটা নিয়ে নেয়। সামরিক গণতন্ত্র তকমা দিয়ে 9 বৎসর এরশাদ অবৈধ ক্ষমতা চালায়, 9 বৎসর জেলও খাটে। 1990 সাল 5 ডিসেম্বর এরশাদ এই যে ক্ষমতাটা ছাড়েন আর কি। তারপরেই এই যে ক্ষমতাটা স্বেচ্ছায় ছাড়তে বাধ্য হয়। প্রথম পিপুল কনসেনসাস ভোট হয় 1977 সালে। এরপরে আর কি 90 সালে, যেটা 1990 সালে 90 দিনের তৎকালীন প্রধান বিচারপতি এই শাহাবুদ্দিন মহোদয়ের যে সরকার, সেখানেও আর কি এই যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে 90 দিনে ভোট হয়। তখন আর কি ওই সেই 90 সালের এখানটাই, আর এর মধ্যে তো 1986-88 সালে এরশাদ ওই যে বৈষম্যমূলক তৃতীয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন করে। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন 1990 সালে হয়। এই সংসদেই আর কি বিএনপি ক্ষমতাসীন হওয়ার পরে
রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে এই যে প্রধানমন্ত্রী শাসিত সরকার হয়, তখন আবার একটি পরোক্ষ পিপুল কনসেনসাস ভোট হয়, প্রেসিডেন্টের বদলে প্রধানমন্ত্রী সরকারিভাবে ক্ষমতাসীন হবেন। এরপরে এই বিএনপি পঞ্চম জাতীয় সংসদ মেয়াদ 91-96 শেষ হওয়ার 4 মাস পূর্বে 1996 সালে বিরোধিতার কারণে গণ আন্দোলনে 4 মাস পূর্বে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন দেন। সে নির্বাচনটিও এই যে বৈষম্য হয়েছিল। আমি কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1 সারসা বেনাপোল হতে প্রতিদ্বন্দ্বিতা করে 17,500 ভোটে জিতেছিলাম। 1996 সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন 15 ফেব্রুয়ারি। কিন্তু 2 দিন পর প্রধান নির্বাচন কমিশনার ঢাকা থেকে আর কি বিএনপি প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে। ওই বৎসরই আবার 11 দিনের সংসদের পরে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন হয় মে মাস 1996। 2001 আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ওই ভোটটিও খুব সুন্দর ছিল। এরপরে আর কি 96-2001 এটা অষ্টম জাতীয় সংসদ নির্বাচন, এটাও খুব ভালো নির্বাচন ছিল। এবং এই 96-2001-এ বাংলাদেশের 71 পরবর্তী সুষ্ঠু সুন্দরভাবে টেকেন ওভার হ্যান্ড ওভারটা হয় ক্ষমতার, সংসদীয় ক্ষমতার। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি শেষ করতে পারে নাই। আন্দোলনের মুখে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার 90 বা 180 দিনের কথা বলে 2 বছর চালায়। 2 নেত্রীকে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে অন্তরীণ করেন। এরপরে আর কি সেই 2009 সালে এখানটায় আর কি নবম জাতীয় সংসদ নির্বাচন, এটিও মোটামুটি ভালো ছিল, সকল দল অংশগ্রহণ করে। এরপরে আর কি এই যে ওই সময়তেই আর কি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যম দিয়েই আর কি একটি পিপুল কনসেনসাস হয়, তৃতীয় হানা ভোট। 2009 সালেও ভোটটি ভালো ছিল। 14, 18, 24 কোনো ভোটই হয় নাই। আমি সেই 2009, 18, এই 2009, 2014, 2018, 2024 অর্থাৎ দ্বাদশ, একাদশ, দশম, নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে সারসা বেনাপোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করি স্বতন্ত্র হিসেবে। তৎকালীন বৈষম্য আওয়ামী লীগ সরকার আমাকে ভোট করতে দেয় নাই। আমি 2023 সালের ফেব্রুয়ারি মাসের যে রাষ্ট্রপতি নির্বাচন এপ্রিল 2023 অনুষ্ঠিত হয়, আমি ওখানটায় রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী ছিলাম। আর এই এখন যিনি রাষ্ট্রপতি বৈষম্য শাহাবুদ্দিন, কিন্তু উনি রাষ্ট্রপতি ছিলেন না। ওনাকে ডেকে এনে তৎকালীন বৈষম্য শেখ হাসিনার পায়ে কদম বসি করে এই বৈষম্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়, আমার থেকে তার 2টি অযোগ্যতা বেশি। উনি মুক্তিযোদ্ধা নন, তারপরেও মুক্তিযোদ্ধা বলেন। আর গণপূর্তের চোর হিসাবে তার একটি কুখ্যাতি সুখ্যাতি ছিল। এইটাই হচ্ছে আমার 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সনদ, এই যে এবং প্রত্যাগত সনদ আর কি। এই যে জায়গাটা থেকে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছি, সেই মুক্তিযুদ্ধের রণাঙ্গন লাইভ ট্রি জীবন গাছ, যেখান থেকে 100 বিমান যশোর ক্যান্টনমেন্ট দখল করে নেয়। 7 ডিসেম্বর যশোর জেলাটা স্বাধীন হয়। আমরা তখন স্লোগান দিতে দিতে ওই যে আমার গোলদার সিটি বাড়ি পর্যন্ত আসি। গোলদার সিটি, বেনাপোল সিটি, গোলদার বাড়ি, জামে মসজিদ, যশোর কলকাতা রোড ধরে তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব, জয় হোক জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বাচ্চা ছেলেটা আমি এই যে স্লোগান দিচ্ছি। এবং এই প্রোগ্রামরত ছবি ওই সেই রণাঙ্গনে, যেটা ওয়ার ফিল্ড 265 দিনের মুক্তিযুদ্ধের। তো সেই জায়গাটা থেকেই আর কি আমাকে রাষ্ট্রপতি নির্বাচন 2023 সালের এপ্রিল মাসের বৈষম্য আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশন করতে দেয় নাই। আমি 18 কোটি জনগণের পক্ষে আর কি সাধারণ একজন বাংলাদেশের নাগরিক হিসেবে রাষ্ট্রপতি হওয়ার সকল যোগ্যতা আমার আছে। বর্তমান যিনি বৈষম্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়, এনার থেকে আমার একটি যোগ্যতা মেজর বেশি। উনি শাহাবুদ্দিন মহোদয় মুক্তিযোদ্ধা নন,
আর আমি মুক্তিযোদ্ধা। শাহাবুদ্দিন মহোদয় চাকরিকালীন চুরির বা ঘুষের অপবাদ আছে, আমার এইটার কোনো এইরকম নাই। আমি 39 বৎসরের মাননীয় উচ্চতর আদালতের অ্যাপিলেট ডিভিশনের অ্যাডভাইজারি রেভিনিউ লয়ার। আমি www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার অষ্টম এসবটভুক্ত ইংরেজি সংবাদপত্রের এই যে সম্পাদক প্রকাশক, একমাত্র বাংলাদেশের স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল newsstar.com-এর ইপিও। তো সেই জায়গাটা থেকে সেই বঙ্গবন্ধু আর কি এই দেশ আনায়নে তার পরবর্তীতে আর কি বঙ্গবন্ধু তো 1975-এর 15ই আগস্ট পর্যন্ত, দ্বিতীয়বার 96 থেকে 2001 আওয়ামী লীগের সরকার, অতপর আর কি এই যে 2009 থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই যে আওয়ামী লীগের সরকার ক্ষমতাসীন ছিল। অর্থাৎ এই দেশের যে 55 বছরের প্রায় অর্ধেকের বেশি সময় আওয়ামী লীগ ক্ষমতাসীন ছিল। তারপরে বিএনপির সরকার, তারপরে এরশাদ, এরপরে অন্যান্য খণ্ডকালীন সরকার আর কি। এখানে 2024-এর ছাত্র জনতার আন্দোলনের মুক্তিযুদ্ধের যে কোটা আন্দোলনে, সেই আন্দোলনের ওপরেই 2018 সালে এটা কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার কোটা আন্দোলন বাদ করে দেয়। তারপরেও 111-এর সরকার এই দেশের যে 24-এর আন্দোলনের পরে ইউনূস মহোদয় 5 থেকে 8 3.5 দিনে 68 জন খুন হয়, তার আগে 800 পুলিশ খুন হয়, এবং জাতিসংঘের হিসেব মতে 800 জন এই যে ছাত্র জনতার আন্দোলনে শহীদ হন। আমার দৃষ্টিকোণ থেকে যারাই আর কি মারা গেছে 24-এর আন্দোলনে, এরা সকলেই শহীদ, এদের মর্যাদাটা দেওয়া হোক। আর রাষ্ট্রের পক্ষে যারা দায়িত্ব পালনরত অবস্থায় মারা গেছে, পুলিশ বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, এরা সকলেই শহীদ আর কি। তো সেই জায়গাটাই সেই পরবর্তীতে আর কি 13তম জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হয়। নমিনেশন পত্র দাখিল হয়, শেষ দিন ছিল 29 ডিসেম্বর 2025। আমি এই যে সেই সাথেই একটি গণভোট হয় 2026 সালের 12ই ফেব্রুয়ারি। আমি ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 হতে আমি আর কি এই যে যশোর 1 শার্শা বেনাপোল হতে 13তম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করি। যশোর রিটার্নিং অফিসার আমাকে স্বতন্ত্র আওয়ামী লীগ তকমা দিয়ে আমার নির্বাচন এই যে ফাইলটি এটা আপিলে দেয়। আমি প্রধান নির্বাচন কমিশনার MM নাসির উদ্দিন বরাবর আপিল করি। 14ই জানুয়ারি 2026 আমার আপিল শুনানি ছিল। আমি সরাসরি হাজির হয়েছিলাম। ওখান থেকে অনেক রঙ্গ ব্যঙ্গ এবং যশোর রিটার্নিং অফিসার আমার এখানে কমেন্টস করেছে, ইনি হচ্ছেন আওয়ামী স্বতন্ত্র প্রার্থী, এই জন্যে তাকে নির্বাচন করতে দেওয়া যাবে না। তখন আর কি এখানে শুনানিতে 7 জনেরই কমিশনারেরই এই যে ভোট ছিল, 7 জনই অবৈধ। সানাউল্লাহ মিয়া মিলিটারি হতে আর কি চাকরিচ্যুত। MM নাসির উদ্দিন 2006 সালে পাগল হয়ে যায়, উনি রিটায়ার্ডে ছিলেন। একজন আর কি এগ্রিকালচার অফিসার, যিনি লাল টাই পরতেন, সান্তা ক্লজ কমিশনার বলি আমি ইনাকে আর কি, উনি হচ্ছে ডিপ্লোমা পাস এগ্রিকালচার, উনিও কমিশনার হয়ে গেছে। তো যাই হোক আর কি, সানাউল্লাহ মিয়া আমার যখন ওই দিন আমার শেষ ফাইল আবেদনটি ছিল 210 নম্বর সিরিয়াল, 14ই জানুয়ারি 2026। তখন আর কি এই যে এইবার তো আর আপিল আদালত নাই, আসামির কাঠগড়া, আর ওই নির্বাচন কমিশনাররা বসছে এই যে জেলা জজের মতো করে আর কি। তো এই জায়গাটাই আমার ফাইলটি কল করা হলে তখন যশোরের যিনি আর কি পক্ষে, যশোর 1-এর যে শাহজাহান আলী গোলদার, 85 যশোর 1 শার্শা বেনাপোল, তখন যশোরের ওই আমার ফাইলটা তখন নেন সানাউল্লাহ মিয়া। উনি জিজ্ঞেস করলে তখন কানে কানে কি বললেন জানি না, তখন সানাউল্লাহ মিয়া বলছে যে আপনার সমস্যা কি। আমি বললাম আমার যেটা 1% ভোটার, আমি ভোটার তালিকায় স্বাক্ষর করিয়েছি। তো বললো আপনি 1% ভোটার, আর আমি একজন মুক্তিযোদ্ধা,
যে কারণে আর কি আমাকে নমিনেশন জমা দেওয়ার দিনই 29 ডিসেম্বর তারা ঝামেলা করেছে, আমি ব্যাকডোর দিয়ে যেয়ে জমা প্রদান করি। তখন সানাউল্লাহ মিয়া বলছে, আপনার বয়স কত? তো আমি বললাম, ফ্রিডম ফাইটারদের বয়স জিজ্ঞাসা করতে নাই, বয়সটা আমি বলবো তোর বাপকে, জয় বাংলা, তোর বাপকে জিজ্ঞাসা কর, মুক্তিযোদ্ধাদের বয়স জিজ্ঞাসা করো, স্বতন্ত্র আওয়ামী লীগ তকমা দাও, এইটা জায়গা আর পাও না আর কি। এইটা আমি তখন প্রধান নির্বাচন কমিশনার, আর এরা তো বৈষম্য, প্রত্যেকেরই এই জামাত যারা করে, শিবির যারা করে, পিস কমিটি, বাংলাদেশ বিরোধী, যুদ্ধ অপরাধী, এদের নামের আগে পরে অনেকগুলো এমএম থাকে। এই যে নির্বাচন কমিশনার এমএম নাসির উদ্দিন, এর কিন্তু যেটা এডুকেশন সনদ, চাকরি করাকালীন সনদ, এবং যখন এখানটা ইয়ে করছে শখ হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন, এখানে সানাউল্লাহ মিয়া, এই জায়গাটাই বৈধ। আমি যখন বললাম তোর বাপকে ফোন কর, ফোন করে তোর বাপকে দে, তোর বাপকে বলবো আমার বয়সটা কত, মুক্তিযোদ্ধাদের জিজ্ঞাসা করো বয়স কত, অবৈধ শুয়োর, এই জায়গাটাই আর কি বসে আছো নির্বাচন কমিশনার সেজে, আমি স্বতন্ত্র আওয়ামী লীগ, এই তকমা। তারপরে আর কি ক্ষোভে দুঃখে রাগে সানাউল্লাহ মিয়ার থেকে এমএম নাসির উদ্দিন ফাইলটা নেয়, নেওয়ার পরে আবার সানাউল্লাহকে দেয়, সানাউল্লাহ এইবার আর কি আমার ফাইলটি ফেলে দেয়, দিয়ে আমি তখন তো শেষ, আমি এইবার ওনারা সবাই উঠে গেল, চলে আসছি, তখন মাইকে বলছে আর কি ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85, এই যে মোহাম্মদ শাহজাহান আলী গোলদার সারসাকে তার আপিল নামঞ্জুর করা হলো। এরপর আমি হাইকোর্ট করি, আমার রিট মামলা নম্বর 1370, নির্বাচন হয়ে গেছে 12 ফেব্রুয়ারি 2026, আমার এই যে আপিল শুনানির ডেট হয়েছে 22 মার্চ 2026, সেই জনকের এই দেশ আনায়নে। তারপরে এইগুলো করার কারণে যা হবার তাই হয়েছে। জাতীয় সংসদ প্রথম অধিবেশন এই যে 12 মার্চ 2026 বসে, সেখানটাই আর কি এনসিপি সহ জামাত ইসলাম এই জায়গাটায় রাষ্ট্রপতি ভাষণের পূর্বে, তার আগে দিয়ে তো সংসদীয় সভাপতির মাধ্যম দিয়ে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়, এরপরেই আর কি রাষ্ট্রপতির ভাষণের পূর্বের যে জাতীয় সঙ্গীত, এই জায়গাটায় হই হট্টগোল, প্লাকার্ড ইত্যাদি গালিগালাজ, অশ্রাব্য কথাবার্তার মাধ্যম দিয়ে এনসিপি জামাত জাতীয় সঙ্গীতকেও অবজ্ঞা করে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো সেই জায়গাটাই আর কি এখন সেইভাবেই দেশটা রান করছে। আমি এই যে 12 তারিখ থেকে এই আজ 17 মার্চ, এই কয়েকদিনের ভিতরেই আমি যেটা দেখতে পাচ্ছি আর কি, আজ তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রীত্বের 26তম দিবস। একটাই ব্যতিক্রম মনে হয়েছে, বঙ্গবন্ধু কেমন স্বজন প্রীতি করেছে রাষ্ট্র পরিচালনা করতে যেয়ে 72 থেকে 75, এদেশের সকলেই কিন্তু জানে। আমি বঙ্গবন্ধুকে 1974 সালের বেনাপোল দেখেছিলাম 23 জানুয়ারি। উনি ওই বেনাপোলে দুর্ভিক্ষ দেখার জন্য গিয়েছিল, কম্বল দেখার জন্য গিয়েছিল। মুজিবার বলে, শেখ মুজিবুর রহমান বলেছিল, আমি মুজিবার, আমি বেঁচে থাকতে এদেশের একটি মানুষও না খেয়ে মরবে না, প্রয়োজনে বিদেশ থেকে খাদ্য এনে এদেশের মানুষকে খাওয়াবো ইনশাল্লাহ। ওই রকম যখন ভারতীয় রিফিউজি ক্যাম্পে শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রীকে দেখেছিলাম, ওই জায়গায় আরও দেখেছিলাম বর্তমান পশ্চিম বাংলার যিনি এই যে তৃণমূল কংগ্রেস সভাপতি মমতা ব্যানার্জি এবং সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাবুকে, প্রণব মুখোপাধ্যায় বাবু আমাদের এই যে যশোরের জামাই আর কি। তো সেই ইন্দিরা গান্ধী বলেছিল আর কি, আমাদের তো সীমান্তে বাড়ি হওয়ার সুবাদেও হিন্দি উর্দু দুইটাই এটা আমরা বলতে পারি, বুঝি আর কি। তো ইন্দিরা গান্ধী বলেছিল, ও जो लोग जय बांग्ला का मुजीबार का देश का इधर आ गया और जो भी आने वाला है बिल्कुल को आने दो। इधर जो वेस्ट बंगाल का सेंट्रल गवर्नमेंट का ऑफिसर हो, रिहेबिलिटेशन ऑफिसर हो, वो जो जय बांग्ला का मुजीबार का देश का आदमी को इधर देखभाल करो। वो जय बांग्ला का मुजीबार का देश का आदमी को रहने खाने देखभाल इंडिया करेगा।
তো সেই জায়গাটাই আর কি আমার এখানে একটি উপস্থাপনা সেই ৭২-৭৫ থেকে নিয়ে এই পর্যন্ত সরকার পরিচালনায় আত্মীয়করণে এই যে যেটা ডোনাল্ড ট্রাম্পকেও ছাড়িয়ে গেছেন তারেক রহমান সাহেবকে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, দেশপ্রেমিক হিসাবে, একজন ভোটার হিসাবে তারেক রহমান সাহেবের স্পাউস জুবাইদা রহমান, তারেক রহমান সাহেবের ডটার, এই যে ব্যারিস্টার বলছে আর কি জাইমা রহমান, তার কাজটাই হচ্ছে উকিলবারের সনদ নিয়ে এখনো যেগুলো জিয়া পরিবারের তারেক রহমান সাহেবের মিসেসের বেগম খালেদা জিয়ার যে মামলাগুলো ইতিমধ্যে রায় হয়ে গেছে আদালত কর্তৃক, কিন্তু এই যে এখনো রিডেমশন হয় নাই, এই কাজটাই হচ্ছে তারেক রহমান কন্যা জাইমা রহমানের। আর তারেক রহমানের স্পাউস স্ত্রী যিনি, একটি যে কোনো সরকারি চাকরি কিন্তু সেবা দিবেন, বেতনটা নিবেন না, এই রকমটা ভাবে একটি সরকারি অর্থাৎ পিজি হাসপাতালে জয়েন করবেন তারেক রহমান সাহেবের স্ত্রী জুবাইদা রহমান। বলা কওয়া কিন্তু শুরু হয়ে গেছে। ওই যেরকম ভুয়া ব্যারিস্টার কিন্তু কোনো ডিগ্রি নয়, ব্যারিস্টার হলো বার এট ল একটি ডিপ্লোমা। আমি 1988 সালে আইনশাস্ত্র পাশ করেছি, 39 বছর মাননীয় উচ্চতর আদালতের রাজস্ব বিষয়ক মামলা করে থাকি, আমার একাধিক ডিএলআর আছে। আমি এইটা বেগম খালেদা জিয়াকে খুব পছন্দ করতাম, তার জন্য আর কি 2017 থেকে মৃত্যুর আগ পর্যন্ত 27টি ইস্তেগফার দোয়ার অনুষ্ঠান করেছি তারেক রহমান বিষয়ক। আমি সেই 14-15 বছরই বলে আসছি যে তারেক রহমানের জামিন পাওয়ার মতো সকল রকমের যোগ্যতা আছে, কিন্তু তারেক রহমানের পক্ষে এই ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনও কিন্তু একবারও জামিন ধরে নাই। হাইকোর্টে কাগজ লাগে আর উকিল লাগে, যে কারণে এই যে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন তারেক রহমানের এই মন্ত্রী পরিষদের যোগ্যতম কোনো জায়গাটা পাই নাই। আমি এই জায়গাটাই, তারেক রহমান সাহেব এখন ম্যাচিউরড পলিটিশিয়ান। আমি বাংলাদেশের প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি একটি জাতীয় পোশাক আছে। তারেক রহমান মহোদয়, আপনি আমার থেকে বয়সটাই 6 বছরের কম, আপনার বয়স 61, আমার বয়স 67। আমার এই যে মুক্তিযুদ্ধের সনদ অনুপাতে আমার বয়সটা 67 বছর। তো সেই জায়গাটায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ইতিপূর্বেকার যারা প্রধানমন্ত্রী ছিলেন সেইভাবেই আর কি আপনি করবেন। পরিবারতান্ত্রিক, এই যে যারা আপনার পিছনে মোবিল খরচ করছে, অকটেন খরচ করছে, আপনার এই যে আপনার কিন্তু মন্ত্রী পরিষদের ভিতরে উপদেষ্টাদের ভিতরেই আর কি ভূত আছে। একজন আর কি এই যে এলিয়ন ভূত আপনি নিয়েছেন উপদেষ্টা হিসেবে, ডাক্তার জাহিদুর রহমান, এও কিন্তু ভুয়া। এ হোমিওপ্যাথিক ডাক্তার, হার্বাল ডাক্তার না পশু ডাক্তার আমি জানি না আর কি। এই সকল বৈষম্যদেরকে আপনার কাছ থেকে বহু দূরে হটান আর কি। আর আপনার এই সন্তানকে, আপনার স্ত্রীকে দেশদ্রোহী বানিয়েন না, দেশের কেউই পছন্দ করছে না। আপনার বিএনপির ভিতরেই আর কি যারা বিশেষ করে জুনিয়র, বিশেষ করে আপনার কোকার যে কন্যা সন্তানরা আছে, এরাও কিন্তু এটা মেনে নিচ্ছে না। আপনার মেয়েই বলছেন আমার ছোট বোনরা এই যে রাষ্ট্র প্রটোকল চাই না, রাজনীতি করতে চাই না, এটা সঠিক কথা নয়। হ্যাঁ, ঘরের ভিতরেই শত্রুতা তৈরি করেন না। তারেক রহমান সাহেব, আপনার নিয়ে আমি শুরুর থেকে আপনি যা যা কথা বলছেন, আজকেও আর কি আপনার 26তম মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের এইচপিএমস লিখসার আর কি। তো এই জায়গাটাই আর কি আপনার স্পাউস, আপনার কন্যাকে আর কি যে শিক্ষায় শিক্ষিত হয়েছে, অর্থাৎ মেয়েকে উচ্চতর আদালতে বার কাউন্সিলের সনদ নিয়ে এখানটাই আর কি সে আইনের কাজটাই করুক। আপনার স্ত্রী যেহেতু একজন চিকিৎসক, সেও আর কি একটা সরকারি হাসপাতালে ভর্তি হয়ে কিছু না পারুক, যে বৈষম্য হয়, ঘুষ খাওয়া হয়, এই যে ডাক্তাররা চাকরি ডিউটি না করে পয়সাটা নিয়ে যায়, এইটা তো দেখভাল করতে পারবেন।
আর আপনাকে আমি সবিনয়ে অনুরোধ করছি, আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রীর যে যে কাজ, সেই কাজগুলো আপনি করবেন। অতিরিক্ত কোনো কাজ আপনার দ্বারা হোক, এই দেশের কিন্তু বিএনপি বাদেও সাধারণ কিছু জনগণও আপনাকে অলরেডি তাদের অন্তরের অন্তরস্থলে স্থান দিয়ে ফেলেছে। মানুষের মনোভঙ্গের, জনগণের মনোভঙ্গের কারণ হবেন না। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করি। সেই সাথে ব্রিটিশ পরবর্তী বাংলাদেশ আনায়নে ভাষা আন্দোলন থেকে এই পর্যন্ত যত শহীদ, 30 লক্ষ 1971 সালের শহীদ, এই যে 24-এর গণ আন্দোলনের পুলিশ 800, আরও সাধারণ 2200 এবং ছাত্র জনতার 800, সকলেই শহীদ। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় 5 তারিখ প্রধান উপদেষ্টা হন, 8 তারিখ এখানটায় জয়েন করেন। এখানে 68 জন খুন হয় 3.5 দিনে। এইটার জন্যও আর কি আমি তখনই মাননীয় প্রধান বিচারপতি বরাবর অ্যানেক্সার আকারে অভিযোগ সহ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে আর কি, তিনি কোনো ব্যাখ্যা দেন নাই, 3.5 দিন কেন অফিস করে নাই, 68 জন কেন খুন হইল, এই বিষয়ক আমি অভিযোগ করে রেখেছি। যে কেউ আর কি যদি এর ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের বিরুদ্ধে এই যে মার্ডার কেস মামলা করে, আমি সে জায়গাটাই উইটনেস বা সাক্ষী দিতে পারবো। হ্যাঁ, তো এই জায়গাটাই আমি সেই 30 লক্ষ শহীদ এবং 3 লক্ষ, আমি বীরাঙ্গনা বলতে রাজি নই, আমার মাও একজন ফ্রিডম ফাইটার, সেই হিসাবে এরাও কিন্তু যুদ্ধাহত, এদের সকলকেই খেতাব দেওয়া হোক। এবং 1971 সালের রণাঙ্গনের যিনি বীর সেনানী, মুক্তিযুদ্ধের বাংলাদেশ আনায়নের নায়ক, ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এক অংশের ঘোষক মেজর থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আহত যারা মারা গেছে, তাদের সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করি। সকলকে জান্নাত দান করুন, আমিন। এবং জীবদ্দশায় যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মেজর জিয়াউর রহমান, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। বঙ্গবন্ধুর এই যে বিদেহী আত্মার শান্তি কামনা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। আমিন। আমাদের বঙ্গবন্ধুর 106তম জন্মদিবসের এই দুয়ার অনুষ্ঠানে যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছে, গোলদাস সিটি জামে মসজিদ, হোটেল বেনাপোল আবাসিক, গোলদাস সিটি আবাসন, এই যে গোলদাস সিটি ডিজিটাল মার্কেট, আরামবাগ, মতিঝিল, ঢাকা, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, সাপ্তাহিক বাংলার একুশ, সাপ্তাহিক একুশে, এনজিও সংগঠন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ, সম্মিলিত সাংবাদিক জোট, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টমস C&F এজেন্ট, বাংলাদেশের সকল স্টেশন। আবারও সেই বঙ্গবন্ধুর 1971 সালের 7ই মার্চ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হাই হাই রে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে, আমি কি দেখেছি মধুর হাসি, সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছো বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।